এক আনসার সদস্যকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন বিজেপি সদস্য। আজ রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মার্চ ফর জাস্টিস স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ডিবি হেফাজত থেকে অবিলম্বে 6 সমন্বয়কের মুক্তি সহ 9 দফা দাবির কর্মসূচি পালনের সময় কয়েকটি স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জে আহত হন অন্তত 50 জন। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না যাই বাসে আমাদের কিছু যায় না। আমি কি জামায়াত শিবির, তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করবেন? তারা নিজেরা রাজাকার, তারা অপরাধীরা রাজাকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। গোটা দেশের পরিস্থিতি থমথমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডিবি হারুনকে নিয়ে যে একটি গুজব বা যে একটি আলোচিত খবর উঠেছে, কতটুকু সত্য এই খবরটা, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত রূপে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আন্দোলনকারীদের সাথে কে কী করেছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। হঠাৎ কেন ডিবি হারুনকে ভাতের হোটেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাকে উস্কানিমূলক পোস্ট এবং তাকে খেপাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন। সেই সাথে সাথে কি সত্যি তাহলে ডিবি হারুন নেই, সাধারণ পুলিশ হয়ে গিয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখতে থাকি। ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 31 জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। এতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শাহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে 1 আগস্ট বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনে 3 দফা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে। এর আগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ। 31 জুলাই সারা দেশে নতুন এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন নাহিদ সহ বৈষম্য বিরোধী 6 সমন্বয়ক। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয়। আজ রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরা। বুধবার দুপুরে পদযাত্রায় অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়। হাইকোর্ট এলাকায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, পরে অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়। হাইকোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বেরোতে চাইলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরাও। মার্চ ফর জাস্টিস স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ডিবি হেফাজত থেকে অবিলম্বে 6 সমন্বয়কের মুক্তি সহ 9 দফা দাবির কর্মসূচি পালনের সময় কয়েকটি স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জে আহত হন অন্তত 50 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এক অংশ নগরীর লালদিঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। পরে বিএনপি শিবির সমর্থিত আইনজীবীদের এক পক্ষ আন্দোলনে যোগ দেয়। শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। ঠাকুরগাঁয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে শহরের অপরাজেয় 71-এ জড়ো হন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে আদালত প্রাঙ্গণে গেলে লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও অংশ নেন। দুপুরে নোয়াখালীতে বিনা বাধায় কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন স্লোগানে প্রধান সড়ক ঘুরে জজকোর্টের সামনে সমবেত হন তারা। লক্ষ্মীপুরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে ছাত্রদের পক্ষে কিছু আইনজীবী বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দেয়। সেখানে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও হাতাহাতি হয়। বরিশাল নগরীর সদর রোডে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয় সাংবাদিক সহ বেশ কয়েকজন। এছাড়া বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জজকোর্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। অনুমতি না নেওয়ায় মাগুরা প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের মানববন্ধন কর্মসূচি করতে দেয়নি পুলিশ।
ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত ক্রাইম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক্স, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালের জুলাইয়ে ডিবিতে একেএম হাফিজ আক্তারে স্থলাভিষিক্ত হন হারুন রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের পদায়ন পান। এর আগে ডিএমপি তেজগাঁ বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অনলাইন অফলাইনে স্মৃতিচারণ ও প্রচারণা চালানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সহ সমন্বয়ক রিফাত রশিদ। এতে তিনি বলেন, ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে থাকবে নির্যাতনে ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। বরিশালে ছাত্রীদের পেটালো পুলিশ। বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। সেখান থেকে অনেকে আটকের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোড ও আদালতের ফটকের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনকারী ছাত্রী মৌসুমী বলেন, পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা ওই স্থান ত্যাগ করে সদর রোড টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়। মৌসুমী আরো বলেন, পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা আবার আদালতের সম্মুখে অবস্থান নেন। পুলিশকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কর্মসূচি পালনে বাধা না দিতে অনুরোধ করেন শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ তাদের কোনো ধরনের অনুরোধ না শুনে নারী পুলিশ দিয়ে বেদম লাঠিপেটা করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় অর্ধশত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়। আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করা বাসদের জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এমনকি সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক বিপ্লব দাস বলেন, আমাদের সন্তানদের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়েছি, কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জে বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের কাছ থেকে এ ধরনের আচরণ একদমই কাম্য নয়। বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে, এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আটকদের যাদের বয়স 18 বছর নিচে তাদের পরিচয় জেনে ছেড়ে দেওয়া হবে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। এদিকে সরিয়ে দেওয়া হলো বরিশালে 2 ওসিকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এলাকার 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে বদলি করা হয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে নানা মহলে আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিচুল হক এবং বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে অন্যত্র বদলি করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের সময় বরিশাল
নগরীর সিএনবি রোড চৌমাথা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে 7 থেকে 8 ঘন্টা ধরে আন্দোলনকারীরা পিকেটিং, পুলিশ বক্সে ভাঙচুর সহ বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। এছাড়াও ওই দিন মেট্রোপলিটনে পুলিশের উপ পুলিশ কমিশনার কর্মকর্তা সহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন, যার দায়ভার ও ব্যর্থতা 2 থানার ওসির উপর বর্তায়। এছাড়া গত শুক্রবার নগরীর সিএনবি রোড থানা কাউন্সিলের সামনে বিএনপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বর্তমান সরকার দলীয় নেতাদের উপর এমন হামলা হয় 2 থানার ওসিকে ভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বলে জানা গেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে কোতোয়ালি থানার ওসি আরিচুলকে খুলনায় বদলি করা হয়েছে, আর বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরীকে সিলেটে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রণয় রায় বলেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে কাউনিয়া থানায় কর্মরত ছিলেন। অপরদিকে বিমানবন্দর থানার ওসি হিসেবে লোকমান হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে একই থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল কবির বলেন, মেট্রোপলিটনে কোতোয়ালি থানা ও বিমানবন্দর এই 2 থানার ইনচার্জ পদে রদবদল আনা হয়েছে। পূর্বে যারা দায়িত্ব ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। গোটা দেশের পরিস্থিতি থমথমে, একটা গুমট আবহাওয়া। যদি অনেকেই মনে করছেন শান্তি আর স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, কিন্তু দেশের মানুষ, সিংহভাগ মানুষ বা বলা যেতে পারে কতিপয় মানুষ বাদে সবাই শোকার্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। তার একটা বড় প্রকাশ ঘটেছে গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে, যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক, এবং রাষ্ট্রীয় শোক পালন করতে গেলে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ। কিন্তু তার প্রতিবাদে যে বিলম্বে এই শোক প্রকাশের ইচ্ছে প্রকাশ করা বা সিদ্ধান্ত নেয়া, কিংবা হত্যার চেয়ে ধ্বংসকে বেশি গুরুত্ব দেয়া, কিংবা এই হত্যাকাণ্ড বা তাণ্ডবের জন্য সরকারকে দায়ী করে মানুষ একেবারেই উল্টো একটা অবস্থান থেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো। আর সেটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম লাল রঙে ছেয়ে আছে। প্রত্যেকে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে, ছবি চেঞ্জ করে সেটা লাল রঙে ভরে দিয়েছেন। কেউ কেউ কভার ফটো লাল করেছেন, কেউ যে কোনো পোস্ট দিলে লাল দিচ্ছেন। যে যেভাবে পারছেন লাল রঙের ব্যবহার করছেন। এটা গেল একটা দিক। আজকে যখন আমরা কথা বলছি, বুধবারে ছাত্রদের আন্দোলন, অনেকেই বলছেন শেষ হয়ে গেছে, আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ছাত্ররা আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল। নানা জায়গায় তারা তাদের বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে। হাইকোর্ট প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে আমরা গ্রেফতার করতে দেখলাম। একটি খবরে প্রকাশ হয়েছে যে ঢাকা শহরে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার 87% রাজনীতির সঙ্গে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। অর্থাৎ সরকার যে এটাকে যতই রাজনীতির ট্যাগ লাগানোর চেষ্টা করুক না কেন, বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা খুঁজে বের করবার চেষ্টা করুক না কেন, বাস্তবে সেটার পক্ষে কোনো প্রমাণ তারা হাজির করতে পারছেন না। এমনকি জামায়াত ইসলামী নিষিদ্ধের সিদ্ধান্ত, যারা এটাকে নিষিদ্ধ করতে চেয়েছেন, দাবি করেছেন বিভিন্ন সময়, তারা বলেছেন যে তারা চান জামাত নিষিদ্ধ, কিন্তু যে সময়টাতে এই নিষিদ্ধের সিদ্ধান্ত, সেটাকে অনেকেই মনে করেন যে মূল ফোকাস এখন যেখানে মানুষের যেই আন্দোলনের থেকে, যেই হত্যাকাণ্ডের প্রতিবাদের থেকে, সেখান থেকে দৃষ্টিটা সরিয়ে ফেলবার জন্য এই সিদ্ধান্ত। কাজে এটাকে অনেকেই খুব একটা ইতিবাচকভাবে নেননি। এবং জামাত এটা নিয়ে কথা বলেছে যে একটি দল বা জোটের সিদ্ধান্তে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কিনা। জুনায়েদ আহমেদ পদক, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ফেসবুক, ইউটিউব এগুলো আজকে থেকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা যদি জানি যে কেউ তার অবস্থান থেকে খুব একটা এই প্ল্যাটফর্মগুলো সঙ্গে তারা দেন দরবার করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাদের অবস্থান থেকে খুব একটা সরে যাচ্ছে না। কিন্তু ভাবমূর্তির একটা সংকট তৈরি হচ্ছে, সম্ভবত সেই কারণেই এই সিদ্ধান্ত তাদের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান, কিন্তু তার কথা এটা বোঝা যায়নি যে
কবে থেকে সেটা শুরু করবেন বলছেন। প্রাথমিক অবস্থায় হয়তো তারা কোথাও কোথাও ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে পারেন, কিন্তু অনলাইনের যে অবস্থা, ইন্টারনেটের যে অবস্থা, তাতে করে সেটা কবে শুরু হবে সেটা নিশ্চিত করে বলা যায় না। তো সব মিলিয়ে এই হচ্ছে একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, কিভাবে থামবে, কার পক্ষে যাবে, দেশের কি হবে, অর্থনীতির কি হবে, সেটা কেউই এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। বৈশ্বিক চাপ, আমি এর আগেও বলেছি যে চাপটা বাড়তে শুরু করেছে এবং চাপটা বাড়ছে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে নানান সংবাদে দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে যে প্রাণহানি ঘটনা, সেটা নিয়ে একটা পর্যবেক্ষণ এবং কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের এই চিঠির আগে আমরা জানি যে ঘটনা প্রবাহের একদম শুরুর দিক থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিটা বিষয় তাদের উদ্বেগ, উৎকণ্ঠা বা তাদের বক্তব্য তারা দিয়েছেন। গত মঙ্গলবার দিন এই চিঠিটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এবং এই চিঠিতে যে সাম্প্রতিককালে সহিংস দমনাভিযানের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে অ্যাগনেস ক্যালামার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লিখছেন যে সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপের জন্য আপনার প্রতি আহ্বান জানাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব তার চিঠিতে আরো বলছেন যে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ, মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংরক্ষণ করেছে। অনেক ভিডিও আছে, আমরা দেখেছি, সেসব ভিডিওকেও তারা ভেরিফাই করবার চেষ্টা করেছে, এগুলো কতগুলো যথাযথ, এবং সেগুলো করে তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়েছেন। অ্যাগনেস ক্যালামার্ড আরো বলছেন যে পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্যপাত্য যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগে বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে। ক্যালামার্ড লিখছেন, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর থেকে গুলির বেআইনি ব্যবহার, অর্থাৎ হেলিকপ্টার থেকে শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানি গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে। অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ BCL সহিংসতা চালিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের উপরও তারা হামলা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বিবৃতিতে আরো বলা হয়েছে, বা এই খোলা চিঠিতে আরো বলা হয়েছে যে পুলিশকে দেখা মাত্রই গুলি করবার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয়। দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, এটি 19 তারিখের ঘটনা, 19 জুলাইয়ের। তারা লিখছেন, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, দেশ জুড়ে কারফিউ জারি করে দেখা মাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ ধরনের বিধিনিষেধ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন। আরো অনেক কথা লিখেছেন, আমি খানিকটা অংশ বাদ দিয়ে আবার ক্যালামার্ডের চিঠিতে যাচ্ছি। তিনি লিখছেন যে গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 10,000-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতা, আন্দোলনকারী, শিক্ষার্থী ও বিক্ষোভে অংশগ্রহণকারী। এছাড়া শুধু রাজধানীতে থানায় 200টির মতো মামলা করে 2,13,000-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এফআইআর-এ কারো নাম না দেওয়ার কৌশলটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যে কাউকে চাইলেই গ্রেপ্তার করবার সুযোগ এনে দেয়। গণগ্রেপ্তার ও ছাত্র বিক্ষোভকারীদের নির্বিচারে আটকে রাখা ভয়ের পরিবেশকে আরো স্থায়ী করেছে। এটা লক্ষণীয় যে বাংলাদেশে অসহিষ্ণুতা ও ভিন্নমত দমন বেড়ে যাওয়ার বিস্তৃত পটভূমিতে ছাত্র বিক্ষোভের উপর এমন প্রাণঘাতী দমন অভিযান চালানো হয়েছে। দমনমূলক আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যা পরবর্তী সময় প্রায় সাইবার নিরাপত্তা আইন 2023 হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্নমত বা সমালোচনার জন্য সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তু বানানো হয়। বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা সমুন্নত রাখতে অনাগ্রহ দেখিয়েছে এবং সহিংসতা বন্ধে কোনো অর্থবহ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এতেগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিয়মিত তারা বলেন, দুজন মার্কিন সিনেটর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল প্রয়োগ তার নিন্দা জানিয়েছেন। এরাও গত মঙ্গলবারই জানিয়েছেন। সিনেটের ফরেন রিলেশনস কমিটির ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশিত হয়েছে। এই দুই সিনেটর হচ্ছেন বেন কার্ডিন এবং কোরি বুকার। এর মধ্যে বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে এই দুই সিনেটর বিবৃতি দেন এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমি পুরোটা পড়ছি না, খানিকটা বাদ দিয়ে পড়ছি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। আমি আবার খানিকটা অংশ বাদ দিয়ে পড়ছি যে বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো নৃশংসভাবে বল প্রয়োগ করেছে। কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, আরো হাজার হাজার মানুষ গ্রেপ্তারের শিকার এবং আহত হয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছেন এই দুই সিনেটর। এই দুই মার্কিন সিনেটর বলছেন যে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তারা আরো বলছেন যে এসব সাহসী মানুষ যারা নিজেদের মর্যাদা নিশ্চিত করবার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। আমরা বাংলাদেশে মানবাধিকার নিশ্চিতের পক্ষে কথা বলে যাব। যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনার কথা বলে যাব। এর আগে আমি উল্লেখ করেছি যে মার্কিন জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে বল প্রয়োগের ঘটনা ঘটেছে এবং তাদের কাছে তথ্য প্রমাণ দেওয়া আছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ দেওয়া আছে এবং পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন, তারা তদন্ত চায় এবং বাইরের দুনিয়া থেকে জাতিসংঘের কাছে ইতিমধ্যে আহ্বান জানানো হয়েছে যে জাতিসংঘ এই তদন্ত কার্যক্রমের উদ্যোগ নিক। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে যখন সম্প্রতি জার্মান রাষ্ট্রদূত আকিম টোস্টার দেখা করেছেন, তিনি বলছেন যে তিনি জাতিসংঘের কাছ থেকে টেকনিক্যাল সহায়তা নিতে চান এই তদন্তের জন্য। টেকনিক্যাল সহায়তা বলতে কি বোঝানো হয়েছে সেটা পরিষ্কার নয়, তবে বাংলাদেশি কেউ এই তদন্ত করবে সেটা বাংলাদেশের জনগণ এখন বিশ্বাস করবে বা করে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সব কথার মূল কথা যেভাবে সমস্যার সমাধান করা হচ্ছে সেভাবে এর সমাধান করা সম্ভব হবে না। ইতিমধ্যেই পানি অনেক খোলা হয়েছে এবং এই খোলাটে অবস্থা থেকে বেরিয়ে আসা খুব জটিল হবে যদি না এর একটা রাজনৈতিক সমাধান বের করবার চেষ্টা করা হয়। কারণ এই পরিস্থিতি এবং আন্তর্জাতিক দুনিয়া আসলে এতদিন ধরে নানাভাবে বলা হয়েছে এটা হচ্ছে ওটা হচ্ছে, গুম হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, দমন পীড়ন হচ্ছে, কিন্তু এবার আসলে সবকিছু নগ্নভাবে উন্মোচিত হয়েছে গোটা বিশ্বের কাছে গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটলো। এবং এখান থেকে আর কারো দৃষ্টি ঘুরিয়ে ফেলা সম্ভব নয়। এখান থেকে কাউকে চুপ করিয়ে দেওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের মানুষের এবং বিশেষ করে তরুণদের যে ভয় ছিল, যে ভয় সংস্কৃতি বাংলাদেশের সমাজে রাষ্ট্রে চালু হয়েছিল, সেটা কেটে গেছে। এখন কাউকেই আর ভয় পাইয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এখন তরুণরা বন্দুকের নলের সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য একটা দুটো নয়, অসংখ্য। এখন শুধু ছেলেরা নয়, মেয়েরা যেভাবে, আমি চট্টগ্রামে দেখলাম একজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, মেয়েরা তাকে কিভাবে ছুটিয়ে এনেছে পুলিশ থেকে, একভাবে বলা যেতে পারে এক ধরনের ছিনতাই করে নিয়েছে। কাজেই ভয় দেখে এখন আর লাভ হবে না। এখন সমাধানটা করতে হবে মানুষের মন বুঝে, মন জয় করে, আস্থা এনে, এবং সমাধানটা ওই রাজনৈতিক বৃত্তের মধ্যেই আসলে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।